আসসালামু আলাইকুম। শুভ সকাল জানাচ্ছি সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভির নিয়মিত আয়োজন নিটন টাটা আজ পত্রিকা অনুষ্ঠানের সঙ্গে আছি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। একই সঙ্গে খবরের পেছনে খবর তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক সুপন রায়। সুপন রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ লুৎফর রহমান। জি, দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। শুরুতেই আছে প্রথম আলো। সময় মতো ভারতের টিকা আসছে না, চুক্তির আওতায় সেরাম থেকে টিকা পেতে বাংলাদেশ আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ডান দিকে আছে চাপে বিতর্কে অনেকটা দিশেহারা হেফাজত। একাংশ সক্রিয় কমিটি পুনর্গঠনের দাবিতে, আরেক অংশ সংগঠনের ভেতরে নিজেদের প্রভাব প্রদর্শনে সক্রিয়, সরকারের সঙ্গে আপোষ রফার চাপও রয়েছে। পেছনে আছে উষ্ণ নগরদ্বীপ ঢাকা চট্টগ্রাম বিশ্ব ধরিত্রী দিবস আজ। ঢাকায় দিনে ও চট্টগ্রামে রাতের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়ছে। যে কোনো উন্নয়নের চিন্তার আগে আসুক পরিবেশ রক্ষার বিষয়টি। যুগান্তর, বন্ধ হতে পারে লিন্ডের দুটি প্ল্যান্ট ও ভারত থেকে আমদানি, অক্সিজেন সংকটের আশঙ্কা। করোনা রোগীদের চাহিদার 1/4 সরবরাহ সম্ভব হবে না, চাহিদা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি বলছেন মহাপরিচালক। ডান দিকে নাজমুলের প্রথম শতকে প্রথম দিন বাংলাদেশের, বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট প্রসঙ্গ। নিচে আছে রিমান্ডে মামুনুল হকের স্বীকারোক্তি, ওয়াজ মাহফিলের আড়ালে রাজনৈতিক বক্তব্য। পেছনে আগামী বাজেটে থাকছে করোনার 3 কর্মসূচি, সরকারি চাকরিজীবীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ, চিকিৎসকদের এককালীন সম্মানী ভাতা ও কর্মসংস্থান সৃষ্টিতে ঋণ প্রদান। বাড়ছে মানসিক সমস্যা বলছে সমকাল। করোনার প্রভাব 46% মানুষের মাঝে বিষণ্ণতার লক্ষণ, পারিবারিক সহিংসতা এবং অসহিষ্ণুতা বেড়েছে। নিচে আছে হেফাজত ইস্যুতে কৌশলী অবস্থানে বিএনপি, প্রভাব কাজে লাগাতে চায় সরকার বিরোধী আন্দোলন ও নির্বাচনে। দৈনিক ইত্তেফাক, 1 বছরে বন্ধ হয়েছে 630টি কারখানা, মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, কারণ করোনার সংক্রমণ। ডানে আছে দেশের একটি মানুষও যেন খাদ্যের অভাবে না থাকে, চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য 10.5 কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রী। নিচে আছে পশ্চিমবঙ্গের নির্বাচন, ষষ্ঠ ধাপে 43 আসনে ভোট আজ। ভারতে করোনা মোদি মেড ডিজাস্টার বলছেন মমতা ব্যানার্জি। কালের কণ্ঠ, আওয়ামী লীগে ঘরোয়া বিবাদ, করোনায় থেমে নেই রক্তারক্তি, শেষ 2 মাসে 11 খুন, গুলিবিদ্ধ 30, মহামারী শুরুর পর 11 মাসে নিহত 23, আহত সহস্রাধিক। নিচে আছে সংস্কারের চাপে হেফাজত। হাইলাইটসে বলা আছে কওমি মাদ্রাসা কেন্দ্রিক অনিয়মও বেরিয়ে আসছে গোয়েন্দা তদন্তে, আরও 3 নেতা গ্রেপ্তার, 4 জন রিমান্ডে, সমঝোতার অপেক্ষায় হেফাজত। তার নিচে আছে প্রতিশ্রুতির 12 কোটি 20 লাখ ডোজ, টিকা মিলবে কবে, চুক্তি ও প্রতিশ্রুতির টিকায় অনিশ্চয়তার মুখে, যে কোনো মাধ্যমে দেশে টিকা আনার পথ খুঁজছে সরকার। দেশপ্রান্ত লকডাউনে সুফল মিলছে, 17 দিনে সংক্রমণ কমেছে 35%, সংক্রমণ ও মৃত্যু নিম্নগামী। 2 ঈদ সামলাতে না পারলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, বিশেষজ্ঞের পরামর্শ। সব কিছু একসঙ্গে খোলা যাবে না, ধীরে ধীরে শিথিল করতে হবে, মাস্ক অবশ্যই পরতে হবে। নিচে আছে দ্বিতীয় দফা, কঠোর বিধিনিষেধের শুরু, মহল্লায় চেনা জটলা, বাস ছাড়া সব চলছে ঢাকায়। তার নিচে আছে হাজার কোটি টাকার পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিতে, সংক্রমণ রোধে বন্ধ বিপণী বিতান, স্বাস্থ্যবিধি মেনে দোকান রেস্তোরাঁ খুলতে যান মালিকরা, শ্রমিকদের বেতন বোনাস নিয়ে অনিশ্চয়তা, দোকান খোলার বিষয়ে সোমবার সিদ্ধান্ত আসতে পারে। সবশেষে দ্য ডেইলি স্টার, ক্রিটিক্যালি ইল কোভিড পেশেন্টস, আইসিইউ বেড, ভেন্টিলেটর ইভেন মোর ইলুসিভ। এই হচ্ছে মোটামুটি আমার হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম। তার আমরা আজকে একটু শুরু করতে চাই দেশ রূপান্তর দিয়ে। তারা যেটি বলছে লকডাউনে সুফল মিলছে, এটি একটি অত্যন্ত আমাদের জন্য আশার সংবাদ। বলছে 17 দিনের সংক্রমণ কমেছে 35%, সংক্রমণ মৃত্যু নিম্নগামী, 2 ঈদ সামলাতে না পারলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, বিশেষজ্ঞদের পরামর্শ। সব কিছু একসঙ্গে খোলা যাবে না, ধীরে ধীরে শিথিল করতে হবে, মাস্ক অবশ্যই পরতে হবে। এই যে সব কিছু একসঙ্গে খোলা যাবে না, ধীরে ধীরে শিথিল করতে হবে, মাস্ক পরতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রথম ঢেউয়ের পরেও কিন্তু আমরা শুনেছিলাম, বিশেষজ্ঞরা আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমরা তেমনভাবে মানিনি, যার ফলে কিন্তু আমাদেরকে দ্বিতীয় ঢেউটি দেখতে হলো এবং অনেকগুলো প্রাণহানি হয়ে গেল। সামনের দিনে কি আছে যে আমি বলতে পারি না। আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসটা আমরা দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিব কিনা? আপনি তো শিক্ষা নেবেন আশেপাশের অবস্থা দেখে।
বা আমাদের নিজেদের অবস্থার মূল্যায়ন করে হুম। আমরা যখন কমতে শুরু করলো, আমাদের ভিতরে কিন্তু প্রচন্ড একটা রিলাক্টেন্ট ভাব তৈরি হয়েছে। এটা আমার আপনার সবার ক্ষেত্রেই হয়েছে। এবং আমরা যখন কৃতিত্ব নিতেও দেখলাম যে এটাকে সফলতার সঙ্গে মোকাবেলা করা গেল, তাই না? যখন কৃতিত্ব নেন তখন কিন্তু দায়টাও কিন্তু একই সঙ্গে, এটা মোরাল অব্লিগেশন চলে আসে। এখন আপনি যেটা বললেন যে বাস্তবতা, বাস্তবতা হলো আপনি ভারতের দিকে, আমরা প্রতিবেশী দেশের দিকে তাকাই, হুম। কারণ সেখান থেকে আমাদের ভ্যাকসিনেশনটা কিন্তু আসছে, তাই না? জি। এই ডোজটা আসছে। ভারতে কিন্তু চরম খারাপ অবস্থা এখন। ভারতের রেল কিন্তু বন্ধ হয়নি, গণপরিবহন এগুলো কিন্তু চলছে। আবার কুম্ভ মেলার মতো একটা রিচুয়াল আমরা দেখলাম, মানে ধর্মীয় অনুষ্ঠান, যেখানে লাখ লাখ মানুষ উইদাউট মাস্ক অংশগ্রহণ করেছে, মাস্ক ছাড়া। পশ্চিমবঙ্গে ইলেকশন হচ্ছে, আপনি কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। ভারতীয় প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্য দিয়েছে উইদাউট মাস্ক, এবং যিনি যেদিন বক্তব্য দিতে সেই দিনই কিন্তু ওদের মৃত্যুর সংখ্যা ছিল 1400-র উপরে, এবং গত কয়েকদিন আগে, কালকে বা পরশু দিন আমরা দেখেছি সেটা 2000 অতিক্রম করেছে। এটা হলো প্রতিবেশী দেশ, তার ঢেউ তো আমাদের এখানে আসতেই পারে, তাই না? আচ্ছা, আচ্ছা। এখন আমাদের দেশে একটু কি হচ্ছে, আমরাও কিন্তু প্রথম এই অবস্থায় ছিলাম। আমাদের ভিতরে না, আমি তো ঢাকা এবং ঢাকার বাইরে দুটো চিত্রই কিন্তু কম্পেয়ার করার মতো অবস্থায় এখন আছি। আমাদের ভিতরে কিন্তু একটা ভয় ভীতিটা একদমই কমে গেছে। চোখের সামনে মৃত্যু দেখছি কিন্তু সত্যি সত্যি লাগছে না। যার পরিবারে হয়েছে সে ছাড়া আর ভীতিটা কিন্তু সেইভাবে কিন্তু আমাদেরকে টাচ করছে না। হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, নেগেটিভ পজিটিভের এই গল্পটা চলছে। কিন্তু রুরাল অবস্থায় যদি আপনি আসেন, আমি যেখানটায় আছি, করোনার কোনো নামগন্ধ এখানে নেই। আপনি বিশ্বাস করলে আপনি করবেন, কি না করলে তো দর্শকদের কিছু সুবিধার করার নেই। জন্য আপনার অবস্থানটা জানাবেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি তেঁতুলিয়া উপজেলায় এখন আছি। পঞ্চগড়ে। এখানে আচ্ছা, জি। আমি 10 দিন আগে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছিল। উনি বললেন পুরো জেলায় মাত্র 6 জন হলো আক্রান্ত। এর আচ্ছা, ভিতরে একজন ভারতীয় আছে। সে আচ্ছা। আবার পালাতে চাইছিল, তাকে আবার আটকে রেখেছে যাতে না পালাতে পারে, সে ঢাকায় চলে যেতে চাচ্ছিল। তো অবস্থাটা দেখুন, এখানে মানুষ প্রচন্ড রকম পরিশ্রমী। ঘুম থেকে উঠতেই আমি দেখি নদীতে প্রচুর মানুষ, হাজার হাজার, মানে অন্তত 25,000-এর মতো মানুষ পাথর তুলতে যায়। আমি তাদের সাথে কথাও বলেছি। ভাই, ক্ষুধার জ্বালা, তারা ক্ষুধার যে ঝুঁকি, এটা তারা নিতে রাজি না, কিন্তু করোনার ঝুঁকি নিতে রাজি। কারণ আরেকটা কথা হলো, এখানে করোনা তারা তো দেখতে পাচ্ছে না। যারা মাঠে কাজ করছে, কায়িক শ্রম দিচ্ছে, তাদেরকে কিন্তু করোনাটা সেইভাবে টাচ এখানে করেনি বা করেনি। বা এটা জলবায়ুর কথা বলতে পারেন, জনঘনত্ব কম সেটা জি। হয়তো বলতে পারেন, টাচে যাচ্ছে না সেটা একটা বলতে পারেন, কিন্তু এটা লাখ অথবা অথবা লাখ অথবা সৃষ্টিকর্তার আশীর্বাদ, এইখানে কিন্তু আমি সেইভাবে সেটা দেখিনি। কিন্তু ওটা যদি ঢাকার মতো এখানে হতো, যদি আসতো, সংক্রমণের তো আশঙ্কা ছিল, জি, জি। তাহলে কিন্তু ডিজাস্টার হতে পারতো। কারণ কি, স্বাস্থ্য সেবার যে প্রতুলতা, এখানে কোন ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তো কিছুই নেই। হলে কিন্তু মেসাকার হয়ে যেত এইসব। তো থ্যাংক গড যে সৃষ্টিকর্তা হয়তো ব্যালেন্স করে দিয়েছে, যাচ্ছে উপরের দিকটাই বেশি। হ্যাঁ, যারা আসলে ঘরের আসলে ভিতরে গবেষণায় বন্দী, দেখা গেছে যারা কায়িক পরিশ্রম করে ঢাকা শহরে, যেমন বস্তি এলাকা বা যারা রিক্সা চালায় বা শারীরিক শ্রম দেয়, তাদের কিন্তু করোনার প্রভাবটা বা প্রকোপটা কিন্তু তাদের মধ্যে কিন্তু কম। জি, কিন্তু লুৎফর, আমি জি। আপনাকে একটা কথা বলি। আমরা তো দুটো দিকের কথাই বলতে হবে। একটা হলো যে যাদের সামর্থ্য আছে, হুম। 1 মাস 2 মাস 3 মাস বসে থাকলেও চলবে, কিন্তু এমন তো প্রচুর মানুষ, আপনি না একদিন না উপার্জন করলে চলে না। তাদের জন্য লকডাউনটা ভীষণ রকম, তারা কিন্তু এটা মেনে নিতে পারবে না। আর অর্থনীতির অভিজ্ঞতা তো বিশাল বড় চ্যাপ্টার, ওটার দিকে নাই গেলাম। কিন্তু আপনি দেখবেন কলকারখানা আপনি খোলা রাখতে পেরেছেন, কারণ আপনার ফোরামটা শক্তিশালী। আমরা গত আলোচনা তাই বলেছি। জি, জি। আপনাকে আমি বলেছিলাম প্রণোদনা তারা চাইবে, আপনি একটা হিন্ট চেয়েছে। দিয়েছিলেন, জি, আমার মনে হ্যাঁ, পড়ে। জি, চেয়েছে। জি, তারা আদায় করে নিতে পারে, তারা খোলা রাখতে পারে, কিন্তু যাদের ফোরামটা নাই, ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী, তার তো চাকাটা চলছে, তার মাস শেষে কিন্তু তার স্যালারিটা দিতে হয় তার কর্মীকে। কিন্তু আপনি দেখেন যারা সরকারি কর্মচারী বা চাকরিজীবী, তাদের কিন্তু মাস শেষে বেতনটাও আছে, তারা বৈশাখী বোনাসটাও পেয়েছেন, তাই না? কিন্তু যারা ব্যবসা করে তাদের দিকটা, তারাই কিন্তু মাঠে নেমে তাদেরকে বাধ্য করছেন। আমি কালকে একজন প্রতিবন্ধী রিক্সা চালকের চিৎকার দেখে, কান্না দেখে এত খারাপ লেগেছে যে তারা তো একটু এই সময়টায় মানবিকও হতে পারতেন, তাই না? একটা রিক্সা চালক প্রতিবন্ধী, তাকেও মানে হিট করছে। এগুলো 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 মেনে নেওয়া খুব কষ্টের আর কি। মানে কি রাষ্ট্রের মানুষ যখন দায়িত্বশীল অবস্থায় থেকে তো অত্যাচারী হয়ে যান, তাহলে মানুষ কি, আজকে দেখেন আমি আমেরিকায় যে যেভাবে মেরে ফেললো, তার তো সেন্টেন্স হয়েছে, গতকাল ডিক্লেয়ার করেছে জি, জি, আমেরিকান গভর্নমেন্ট, তাই না? জি, তো জি। জাস্টিস, অ্যাট লাস্ট জাস্টিস তো আছে। মানুষ যখন প্রচন্ড রকম খেপে উঠবে, তখন কিন্তু এগুলো মানবে না।
আচ্ছা, তো এগুলো আমি এগুলো আমার এগুলো থেকে আপনার কাছে লেসন যে লার্ন আমি প্রশ্নটা রাখছিলাম যে আমরা তো আসলে লকডাউন তো অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব না, চালাতে সেটা পারবো না, সম্ভব না। সম্ভব জি, না, এটা সম্ভব কিন্তু না, এই এটা যে এটা এটা স্বাস্থ্যবিধিটা বাস্তবতা। স্বাস্থ্যবিধিটা আমরা কঠোরভাবে প্রতিপালন করতে পারবো কিনা সেইটা এইটা সেটা না, জানি। এটা জি, এটা তো আমরা এডুকেটলি আমরা কিন্তু এই মেসেজটা কিন্তু ছড়াতেও পারিনি। স্বাস্থ্য যে মার্কসটাই তো 80% এখন পর্যন্ত সাইন্টিফিকলি প্রুভ যে 80% এটা করে, মাত্র এটার দাম 2 টাকারও কম, এখন কিন্তু সম্ভব, প্রচুর মানুষ উৎপাদন করছে। এইটাকে বাধ্য শুধু এই জায়গাটায় এমফেসিস দিলেই তো অনেকখানি হয়, বার্তাটা ছড়ানো তো কঠিন কাজ না। সরকারের অসংখ্য টুলস আছে, এনজিও আছে, আমরা গণমাধ্যম আছে, এই জায়গাটায় মানে কেন জানি ওই যে বললাম না, একটা গাছাড়া ভাব সবার ভিতরে আসছে, শুধু এককভাবে কাউকে দোষারোপ করা যাবে না। বলছি মাস্ক পরে, আমি তো এখানে অনেক ছবি তুলেছি, মাস্ক এর নিচে রাখে, উপরের দিকে রাখে, কানের এখানে ঝুলিয়ে রাখে, অদ্ভুত সব পিকুলিয়ার চিত্র আর কি। তবে যারা সচেতন জি। এরা কিন্তু আসলেই পড়ে, কিন্তু তারা তো খারাপ, ওদের জন্য আবার আশঙ্কার ভিতরে পড়ে যায়। তো সব মিলিয়ে পরিস্থিতি আসলে খারাপ, খুবই খারাপ, জি, এটা এবং আমাদেরকে আমাদের মানতে হবে মোকাবেলা এবং করতেই এটাকে হবে। বিশ্বাস করতে হবে যে পরিস্থিতি, আপনি যেটা বললেন যে আসলে যেসব পরিবারে আক্রান্ত এবং যারা ভুক্তভোগী তারাই কিন্তু হারিয়েছে জানে যে আসলে করোনার আঘাতটা কি। সুতরাং এই বিষয়টি একদম। সবার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে আসলে এটা খুবই খারাপ একটি বিষয় এবং এবং যাকে কবে ধরবে যাচ্ছে একান্ত সেটাও করতে তো হবে। আমরা নিশ্চিত করে বলতে পারছি না। জি। আপনি আরেকটা দেখেন, সেকেন্ড ডোজের ছবি আমরা সবাই কৃতিত্বের সঙ্গে দিচ্ছি, তাই না? আচ্ছা। কিন্তু আপনি কি জানেন যে গত সপ্তাহের খবর যে আমাদের হাতে আছে, আর এই যা আমি আমি আছে আমি আমি স্টক। এই প্রসঙ্গটি এখন আসবো আপনার কাছে। প্লিজ প্রথম আলো যেটি প্লিজ বলছে প্লিজ। সময় মতো ভারতের টিকা আসছে না, চুক্তির আওতায় সেরাম থেকে টিকা পেতে বাংলাদেশ আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। গতকালকে আমরা প্রথম আলোর মাধ্যমে যেটা জেনেছিলাম যে বাংলাদেশকে যে টিকাটা দেওয়ার কথা সেটা তারা রেডি করে রেখেছে সেরাম ইনস্টিটিউট, কিন্তু ভারতের সরকারের ডিসিশন ছাড়া তারা আসলে এটা দিতে পারবে না। সেইটি এখন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। আপনি ভারতের যে চিত্রটা দিলেন আমরা সবাই কম বেশি জানি। জানি, তারপরে হ্যাঁ। যেখানে ভারত নিজেই বিদেশ থেকে টিকা আক্রান্ত। আমদানির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আমরা কতটা আশাবাদী হতে পারি? না, এখানে আমি অন্য জায়গাটা আলোকপাত করতে চাই, সেটা হলো যে আমাদের 13 ডিসেম্বরে তো আমরা এগ্রিমেন্টটা করেছি, জি। যেটা নিয়ে এগ্রিমেন্ট নিয়েও নানা রকম প্রশ্ন ছিল যে এটা কি সরকারের সঙ্গে সরকার হয়েছে নাকি না একটা ব্যবসায়িক কোম্পানি দিয়ে হয়েছে, তাই না? তো এটার এখন বলে যে ত্রিপক্ষীয় চুক্তি, তখনকার যিনি স্বাস্থ্য সচিব ছিলেন তিনি বলেছেন যে ত্রিপক্ষীয় চুক্তি। যদি ত্রিপক্ষীয় চুক্তি হয় তাহলে তো দায়টা ত্রিপক্ষীয় যে লোকাল এজেন্ট যে কোম্পানিটা আছে তাদের তো অনেকখানি দায় আছে এই জায়গাটায়। কিন্তু কালকে আপনি যে রিপোর্টের কথা বললেন, ওই যে জি। রিপোর্টার, তার রিপোর্টে কিন্তু ইঙ্গিত করা আছে তারা কিন্তু দায় এখন নিচ্ছেন না, তারা এটাকে দিয়ে দিচ্ছে সরকারের সঙ্গে। তারা এখন সরকারের এখন সরকারের দিকে তাকিয়ে আছেন যে সরকার কিছু তাকিয়ে করে আছে, দিক। তাহলে জি। তাদের যুক্তটা হওয়ার দরকার কি ছিল? হুম, এটা তো একটা মোরাল প্রশ্ন, এক। জি। দুই হলো, ভারতের অবস্থা সত্যিই তো খারাপ। আপনি যেটা দেখলেন যে ভারতের নিজেরই আক্রান্ত এবং মরে যাচ্ছে অনেক, হুম, আক্রান্তের সংখ্যা আজকের খবর হলো আমেরিকার পর আক্রান্তের দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট এখন ভারত পৌঁছে গেছে। সত্য, তার স্বার্থটা তো সে স্বাভাবিকভাবেই দেখবে, এটা দেখবে। পাগলও বোঝে। হুম, হুম। তো এখন আমার যে প্রশ্নটা হলো, আমার তো মাত্র আছে 15 দিন মতো চালানোর মতো সামর্থ্য। আজকে যে ইনস্টিটিউট এই টিকাটা তৈরি করেন তার সিইও আজকে সকালেই আমি পড়েছি যে তিনি বলেছেন যে জুন জুলাইয়ের আগ পর্যন্ত ওরা চিন্তা করার কোনো সুযোগই নেই, কারণ তাদের লোকাল ডিমান্ড হাই এবং গভর্নমেন্ট গত মাসে এটাকে পজ করে দিয়েছে, মানে সাসপেন্ড করেছে, নিরুৎসাহিত করছে রপ্তানিতে। জি। এখন 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 তারা জুন জুলাইয়ের আগে স্মল আকারে, তাও বা স্মল, এর আগে ভাবার কোনো সুযোগ তাদের নেই, পরিষ্কার ভাবে সিইও বলে দিয়েছেন। যদিও আমাদের প্রতি মাসে 50 লাখ করে পাওয়ার এগ্রিমেন্ট অনুযায়ী পাওয়ার কথা, আমরা পেয়েছি 60-70, আর গিফট পেয়েছি 35, তার মানে 1,05,00,000 আমরা এখন পর্যন্ত পেয়েছি। কিন্তু এখন চুক্তি অনুযায়ী যে পাচ্ছি না, তো ক্লিয়ার। এখন কি হবে? আপনি তো আপনার কথাই বলেছেন যে চায়নার দিকে আমরা ঝুঁকছি, রাশিয়ার দিকে ঝুঁকছি, রাশিয়া প্রস্তাবও দিয়েছে, এই দেখা যাক। ঝোঁকাঝুঁকিটা কি আরো আগে করা উচিত ছিল কিনা? আমাদের তো আসলে বিকল্পটা। এটা আসলে এটা আমরা পিছনের দিকটা হয়তো দ্রুত ভুলে যাই। তো আসলে যেই রকম সিচুয়েশন, আপনি তো আগে থেকে সবকিছু অনুমান করে খুব কঠিন, তারপরও যেভাবে টিকাটা পেয়েছে তখন আপনি প্রেক্ষিতটা নিশ্চয়ই ভুলে যাবেন না, থার্ড ট্রায়াল শেষ হয়নি। সেরকম অবস্থায় কিন্তু সরকার প্রধান যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ব্যক্তিগত উদ্যোগে ওই ডিসিশনটা বোল্ডলি নিয়েছেন জি, বলে আমরা তবুও পেয়েছি। না হলে কিন্তু, না পেলে আজকে সমালোচনার ঢেউ কোন পর্যায়ে যেত সেটাও তো আপনার আমার ভাবার অবশ্যই, ব্যাপার আছে। তো অবশ্যই। সেই ক্রেডিটটা তো আসলে ওই যে বললাম, দিন শেষে একজনই বেশি কাজ করে। তো ওনার ডিসিশনের উপর আমাদের সবার মুখিয়ে থাকতে হয়। নিশ্চয়ই এই জায়গাটা কিছু একটা করবেন, কিন্তু এটা দুঃখজনক যে লোকাল এজেন্টের যে বক্তব্য কালকে আমরা প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি, এইটা কিন্তু ভালো বিজনেসম্যানের লক্ষণ না।
কিন্তু শেষ পর্যন্ত তো ভুগতে হবে দেশবাসীকেই, কারণ হ্যাঁ, সাধারণ মানুষকে। এত এটাই তো বিপুল ব্যবসায়ীদের চরিত্র তো সংখ্যক এরকমই হয়। টিকা তারা আসলে এখন মুনাফাটাই কোত্থেকে খোঁজে এবং জোগাড় হবে মরার সময়, তাহলে? যে জি, মৃত্যুর সময়, মহামারীর সময় তারা মুনাফাটাই খোঁজে। এটা হলো দুঃখজনক দিক আর কি। আমরা শুরুর দিকে প্রণোদনাটা তারাই পায়, যাদের শক্তিশালী ফোরাম তারাই প্রণোদনা পায়, এবং আমার গরিব মানুষগুলো সেইভাবে পৌঁছায় না। যদিও সরকার চায় দিতে, কিন্তু যেই সিস্টেম টুলস আছে সেগুলো ঠিকমতো কাজ করে না। প্রান্তে গিয়ে পৌঁছায় না ঠিকমতো। শুরুটা খুব সুন্দর হয়েছিল আমাদের, কিন্তু আসলে সেটা শেষ পর্যন্ত হ্যাঁ, ধরে রাখা না গেল না এখনো কিছু এখনো সিদ্ধান্তে। এখনো আশা হারানো ঠিক না, না। আপনি তো দেখি নিজেই কি বললেন যে আমাদের 15 দিন হাতে আছে। সেক্ষেত্রে আমি জানি না আসলে কতটা 15 দিনের মধ্যে আমরা, কারণ ভলিউমটা তো অনেক বড়, কোটি কোটি হ্যাঁ, ডোজ, লাখ লাখ না ডোজ, এটা তো তাই তো? এগ্রিমেন্ট হয়েছে হলো 3 কোটির, কিন্তু আমরা হ্যাঁ, পেয়েছি 1,05,00,000। সেইটাই। তার মানে তার মানে এখনো দুই 1,95,00,000 তৃতীয়াংশই আমাদের একটা বাকি। ঘাটতি আছে। ঠিক আছে, আমরা আশায় অবশ্যই থাকবো, নিশ্চয়ই ভালো কিছু হবে সেই আশায় থাকি আমরা। দাদা, একটি বিরতি থেকে ঘুরে আসি, তারপর আবার আপনার কাছে ফিরছে অন্য প্রসঙ্গ নিশ্চয়ই, নিয়ে। বেশ নিশ্চয়ই। কিছু প্রসঙ্গ আছে আমাদের হাতে। দর্শক সময় হলো একটি বিরতির, আরও আলোচনা নিয়ে ফিরছে একটু পরে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সুপন রায়। সুপন রায়, আমরা একটু এবার হেফাজত প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে পারি। প্রথম আলো যেটি বলছে, চাপে বিতর্কে অনেকটা দিশারা হেফাজত। একাংশ সক্রিয় কমিটি পুনর্গঠনের দাবিতে, আরেকাংশ সংগঠনের ভেতরে নিজেদের প্রভাব প্রদর্শনে সক্রিয়। সরকারের সঙ্গে আপোষ রফার চাপও রয়েছে। কালের কণ্ঠ বলছে, সংস্কারের চাপে হেফাজত। কওমি মাদ্রাসা কেন্দ্রিক অনিয়মও বেরিয়ে আসছে গোয়েন্দা তদন্তে। আরও 3 নেতা গ্রেপ্তার, 4 জন রিমান্ডে, সমঝোতার অপেক্ষায় হেফাজত। প্রশ্নটা কি? প্রশ্নটা আপনার তো একটা প্রশ্ন থাকতে হবে তো। আপনি তো সব তুলে ধরলেন। না, এটা এত বিশাল একটা বিষয় এবং এত স্পর্শকাতর বিষয়, তো আপনারা বুঝেই নেই। আপনি প্রশ্নটা করলে আমার জন্য সুবিধা হয় আর কি। প্রশ্নটা হচ্ছে যে আসলে সরকার যেই আহ, এখন যে অবস্থানটা নিয়েছে, এটাকে আরও আগে নেওয়া উচিত ছিল কিনা? তাহলে হয়তো আম, গত মাসে আমরা যেই ধ্বংসযজ্ঞটা দেখলাম সেটা হয়তো হতো না। হুম, না অনেকগুলো প্রাণ তো গেল, সেটা তো হুম, মিথ্যে না। না, 17-18 জনের কথা আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়ায়। তবে ব্রাহ্মণবাড়িয়ার যে তাণ্ডবটা, এটা একটু কষ্টকর মেনে নেওয়াটা। কারণ কি, ব্রাহ্মণবাড়িয়া অত্যন্ত কালচারালি একটা রিচ এরিয়া ছিল, মানে যেটাতে ওস্তাদ আলাউদ্দিন খাঁর এলাকা, তাই না? জি, আর তারপরে আরো অনেক গুরুত্বপূর্ণ, মানে সঙ্গীতের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া অন্যরকম একটা ব্যাপার। কিন্তু ব্রাহ্মণবাড়ি একই সঙ্গে অসহিষ্ণু বলেও আমার বাড়ি যেহেতু কুমিল্লা, ওইটাকে চিনে আসছি। ব্রাহ্মণবাড়িয়া প্রতি ঈদে, আপনি নিশ্চয়ই সংবাদ মাধ্যমে আছেন, প্রতি ঈদে যদি কোথাও মারামারি না থাকে, ব্রাহ্মণবাড়িয়া একটা মারামারি থাকবেই। এটা আমরা কাভার করতে করতে টায়ার্ড। এবং ব্রাহ্মণবাড়িয়ার আপনি দেখবেন যে গোলাম আজম থেকে শুরু করে আমার মামুনুল হকের বাবার একটা প্রচন্ড প্রভাব, এবং এর আগেও ব্রাহ্মণবাড়িয়ার অনেক অনেক ঘটনা ঘটেছে, যেটা মানে বাড়াবাড়ির রকম পর্যায়ের আর কি। কিন্তু সরকার এই জায়গাটায় কেন সেটা সফলভাবে দমন বা নিয়ন্ত্রণ করতে পারলো না, এটা একটা কিন্তু বিরাট প্রশ্ন। কারণ ওখানকার যিনি সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির, উনি তো নতুন মানুষ নন। ওখানকার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের যেই অবস্থান দেখতে পেলাম, এটা একটা বিরাট প্রশ্ন। কিন্তু আপনি যেটা বললেন যে শক্ত অবস্থান নিল না কেন, সেটা তো সরকার ভালো বলতে পারবে। আমরা তো আসলে ভেতরের অবস্থানটা জানি না আসলে কি ঘটতে যাচ্ছে। কিন্তু আপাত দৃষ্টিতে তো আমরা দেখলাম সরকার আহ অনেক ছাড়ও দিয়েছে তাদের সঙ্গে, তাই না? তারা তাদের তাদের দেখতে কমই মাদ্রাসার যে যে এডুকেশনটা, সেটাকে একটা স্বীকৃতি কিন্তু এই সরকারই দিয়েছে। এটা কিন্তু আপনার মানতে হবে। অনেক এবং বড় একটি তখন তারা সিদ্ধান্ত। জি, এক ধরনের খুব খুশি হয়েছিলেন যে তাদের এক ধরনের স্বীকৃতির ভিতরে আসছে, এবং তারা তারা একটা উপাধিও কিন্তু দিয়েছে। তো সেই জায়গাটায় হঠাৎ করে এমন কি ঘটলো, সেটা আমি আসলে ভালোভাবে এইটা নিয়ে আমি ফলো করি না বলে ভেতরটা জানি না। কিন্তু সাদা চোখে যেটা দেখলাম, যে একজন নেতা, তার নৈতিক অবস্থান এবং তার সার্বিক অবস্থান তো সেই রকম স্ট্যান্ডার্ডে থাকা উচিত যেটাকে সবাই অনুসরণ করবে। তো যেটা বেরিয়ে আসছে, এখন আপনি তর্ক অনেক রকম করতে পারেন, একজনের ব্যক্তিগত জীবন বা আমরা সেটা কেন বলছি বেশি, সেগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু যেটা বেরিয়ে আসছে, এটা ধর্মীয় যারা স্কলার তারা কিন্তু ভালো উত্তরটা দিতে পারবেন, যে যে জীবনাচরণ দেখে আসছি এটাতে বেরিয়ে, এটা এটা মেনে নেওয়াটা সাংঘর্ষিক আর কি। ওই রকম বক্তব্যের সঙ্গে, যেটা উনি বলেন বিভিন্ন জায়গায়, মানুষকে বোঝানোর চেষ্টা করেন, প্রভাবিত করেন ওনার বক্তব্যে, বা একটা শব্দ আছে যে নসিহত করেন, তাই না? জি, ওইটা ওনার নিজের ক্ষেত্রে যখন প্রশ্নটা আসলো, মানে এটা আর গত কয়েকদিন ধরে আরো যেগুলো বেরিয়ে আসছে, এগুলা মানে ব্রডকাস্টে বলার মতো উপযোগী না। আপনার রুচিকর অরুচিকর, এগুলো নিশ্চয়ই ধর্মীয় যারা স্কলার, যারা যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না,
কিন্তু গবেষণায় পণ্ডিত ওই রকম জায়গা থেকে একটা আমার মনে হয় বক্তব্যটা আসলে জাতির জন্য আমি মনে করি একটা কি বলবো সুখকর কিছু হবে। কারণ আমরা বিভক্তি হলে তো আমাদের দেশেরই লস, আমাদের ইউনাইটেড থাকা দরকার। আর শিক্ষা ব্যবস্থা যেটা বললাম সবার আসলে একই রকম হওয়া উচিত। মাদ্রাসা বলে তারা কিন্তু অনেকখানি অবহেলিত থাকে, হুম, জি। মূলধারার সঙ্গে যুক্ত হতে পারে না। তাদেরও আসা উচিত। কারণ আপনি দেখবেন যে ইন্ডিয়াতে যে জামিয়া উলিমিয়া একটা ইউনিভার্সিটি আছে, সেখানে কিন্তু তারা কিন্তু অনেক আধুনিক সংস্কার করে নিয়েছে। ইন্ডিয়ান মাদ্রাসায় কিন্তু হিন্দু ছেলেরা কিন্তু পড়তে পারে, কারণ তাদের ভিতরে বিজ্ঞান চর্চা আছে, তাদের ভিতরে পড়াশোনার মান আছে। তো ওখানেও কিন্তু অনেক পণ্ডিত আছে। আমি আমার ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি, আমার সঙ্গে মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে পড়ে আসা দুইটা ছেলে আছে যারা আমাদের চাইতে ভালো রেজাল্ট করেছে। সো আছে, পড়াশোনাটা আছে, কিন্তু হয় কি ওই নানা রকম মাধ্যম তৈরি হওয়ার কারণে, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, আহ আহ, কি বলবে, আলিয়া মাদ্রাসার যে ওই এত বিভক্তি থাকার কারণে আসলে আলটিমেটলি মানে জাতিটা একত্রিত হওয়ারও কিন্তু ক্ষেত্র বা ঘাটতি তৈরি হয়। আমার মনে হয় ওই জায়গাটা নজর দেওয়ার সময় আসছে। মানব সম্পদ উন্নয়ন বোধহয় উন্নয়ন একটা মন্ত্রণালয় এখন চালু হওয়া দরকার। আল্লাহ, নিশ্চয়ই মানুষ আপনার তৈরি আপনার হচ্ছে না, আমার মনে হয় ওই জায়গাটায় এটা আপনার এই আরেকটা ডিবেট আর পরামর্শটা কি। নিশ্চয়ই সরকার ভেবে দেখবে, খুবই ভালো পরামর্শ। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় একটা অনেক বড় মন্ত্রণালয় হতে পারে এটি। না, ওটা হওয়া উচিত। মানে অবশ্যই। মানুষ যদি তৈরি না হয় এত কিছু করে লাভ সময়ের কি? পরে। মানে রাইট, উন্নয়ন গুলো রাইট, টিকবে না তো। রাইট। আমরা একটু প্রথম আলোর পেছনের পাতায় একটু চোখ বুলাই। উষ্ণ নগরদ্বীপ ঢাকা চট্টগ্রাম বিশ্ব ধরিত্রী দিবস আজ। ঢাকায় দিনের ও চট্টগ্রামে রাতের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়ছে। যে কোনো উন্নয়নের চিন্তার আগে আসুক পরিবেশ রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমাদের কতজনের আজকে এটার দিকে নজর আছে আমি ঠিক জানি না। না, আপনি গত রাতে কিন্তু কালবৈশাখী বয়ে গেছে সিরাজগঞ্জে গত রাত সন্ধ্যায় 8টা সাড়ে 8টার দিকে। আমি যে এলাকাতে আছি, তেঁতুলিয়ার কথা বলছি, এখানে এসে দেখলাম যে প্রচন্ড কড়া, এবং কৃষকদের সঙ্গে আমার ইন্টারাকশনের সুযোগ আছে, কারণ আমি একটা গবেষণার কাজে এখানে আছি। তো তারা বলছেন যে এবার তাদের এই যে মৌসুমী ফল মরিচ, এটা কিন্তু 2-3 মাসে হয়। তো মরিচ খেতে তারা দেখছি ইরিগেশন মানে পানি দিতে দিতে ক্লান্ত, এবং সবার তো অনেক বড় ফিল্ড থাকে না, ছোট ছোট জমিতে করে। তারা বলছে যে মরিচ পুড়ে যাচ্ছে খরায়, প্রচন্ড এরকম খরা আগে কখনো দেখেনি, অনেক দিন ধরে দেখেনি। তো এই সংকটটা কিন্তু চা বাগানেও ক্ষেত্রে ঘটছে, কারণ এখানে ফল তো 2-3টা, মরিচ, চা পাতা, গম আর ধান। এর বেশি, এর বাইরে কিন্তু আর কোনো ফসল এখানে সেভাবে হয় না। আচ্ছা, আচ্ছা। গত 2-1 দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, মাঝখানে 2 দফা হলো, আর গত রাতে কিন্তু অনেক হয়েছে, 2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। তাতে মনে হয় যে একটু সুফল তারা হয়তো পাবে, কিন্তু সার্বিকভাবে আবহাওয়ার মানে খুবই রুক্ষ, এবং আগের মতো এরকম সময় প্রচন্ড বৃষ্টি হতো, এবার কিন্তু সেটা অনুপস্থিত। ঢাকায় কিন্তু আমরা এখনো বৃষ্টিটা পাইনি, শুধু কিছু শীতল ঢাকায় বাতাস পেয়েছি প্রচন্ড কতগুলো। গরম, আমি হ্যাঁ। শুনেছি, আমার এক বন্ধু কালকে বলেছে যে প্রচন্ড গরম। এইখানে কিন্তু সেরকম গরম নেই, মানে এটা প্রকৃতির কারণেই হয়তো, কিন্তু ওইটা আছে, আর্দ্রতাটা খুব বেশি আর কি। কিন্তু অসহনীয় না ঢাকার মতো যেরকম অসহনীয়। ঢাকায় তো গাছপালা নেই, এখানে তো প্রচন্ড গাছপালা আছে, এই তো যে তফাৎ তো গাছপালা হবেই। নেই, এই গাছপালার জন্য কি কি করা দরকার সেটা? আমরা না, তো এটা দিন তো দিনই গাছ নগরবিদ শূন্য করে যারা ফেলছি। যারা 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 ওই যে আরবান পরিকল্পনা করেন তাদের এটা দায়িত্ব, যারা আর্কিটেক্ট তাদের দায়িত্ব। প্রত্যেকটা, এটা দেখবেন আপনি উত্তরায় যান, আপনি গুলশানের পাশে যে নিকেতন যান, সব জায়গায় দেখবেন খালি বিল্ডিং আর বিল্ডিং। একটা সবুজ গাছ থাকলে সেটা কেটে ফেলে, মানে কোনো জায়গা রাখে না, স্পেস রাখে না। এক্স্যাক্টলি। আমার মনে হয় প্রচুর মানে গাছপালা অন্তত লাগানো উচিত, এবং তার পরিকল্পনায় সেটাকে স্থান দেওয়া উচিত আর কি। এইটাতে অবহেলা আমরা খুব আমরা তো বেশি আছে। সবসময় ছোটবেলায় পড়ে আসছি যে একটি দেশের 25% মিনিমাম বনভূমি থাকা না, দরকার। আমাদের তো সেখানে তো সেইটা আমাদের নেই, এখন আমরা এটা করে আসছি না। কমতে কমতে মনে হয় 6-7 ছয় নেমে ছয় কি আসছে। সাত এরকম হুম। এরকম নেমে আসছে, তো এরকম তো হবেই। এবং জলবায়ু তো একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা আমাদের আমেরিকান সরকার যে আল গোর খুব ওটা শুরু করেছিলেন, এখন সেটা অনেকেই মেনে নিচ্ছেন যে জলবায়ুর শিকার কিন্তু আমরাই সবচেয়ে বেশি হব, যদিও আমরা ওইভাবে আবহাওয়াকে ক্ষতিগ্রস্ত করি না, যেটা উন্নত বিশ্ব করে থাকে। তো সেক্ষেত্রে কি আমরা কি শুধু দিবস হিসেবেই পালন করব, নাকি আসলে এগুলো থেকে কোনো শিক্ষা নেব যে আসলে আমাদের পরিবেশ কিন্তু কারণ আমাদের তো এই দেশেই থাকতে হবে, আমরা তো আর অন্য কোথাও যেতে পারবো না। না, সেটা তো আর সরকার নেয়, মাঝে হুম। মাঝে যে নেয়, এবং বেসরকারি খাতেও কিন্তু অনেকে নেয়। প্রচুর বৃক্ষরোপণ হয়, কিন্তু লাখ লাখ মানুষ করে সেটা কিন্তু ব্যক্তি সেটা পর্যায়ে করে, পরিচর্যা কতটা হয় আসলে, সংগঠন। সেটা কি আমরা দেখি যে পরবর্তীতে সে বৃক্ষের অবস্থা কি দাঁড়ালো? সেটা তো আপনার আমার দায়িত্ব যে এগুলোর পেছনে একটু ফলো আপ করা। আমরা তো এগুলো আসলে আসলে আমাদের রান ডাউন এগুলোকে জায়গা দিতে পারি না। নানা রকম খারাপ খবর এত ভাবে দখল করে থাকে, এই যে পজিটিভ দিকগুলো কিভাবে ফলো আপ করা, ফলো আপ তো আমাদের সংবাদ মাধ্যম থেকে কমে যাচ্ছে দিনকে দিন। ফলো জি। আপটাই ইম্পর্টেন্ট আর কি।
জি, অনেক ভালো লাগলো আজকে আপনার সঙ্গে কথা বলে। নিশ্চয়ই থ্যাংক ভবিষ্যতে ইউ। আপনার সঙ্গে আবারও দেখা হবে, কথা হবে। অনেক ধন্যবাদ নিশ্চয়ই আপনাকে। নিশ্চয়ই ভালো নিশ্চয়ই থাকবেন। আপনিও ভালো থাকবেন। জি, অবশ্যই। দর্শক, ডিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি প্রতিদিন সপ্তাহের সকাল ৯টা ১০ মিনিট আপনারা দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর RTV সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।